দেখুন, মানুষ নির্ণয় করবে যে কে ক্ষমতায় আসবে আর কে না আসবে। আমরা একে অপরের বলতে পারি যে আমি রাজনৈতিক ক্ষমতায় আসব। বাংলার মানুষ ঠিক করবে আগামী 2031 সালে কাকে ক্ষমতায় নিয়ে আসবে। তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি অনেক কিছু উপলব্ধি করার ক্ষমতা রাখেন। তিনি তার জায়গা থেকে সেই উপলব্ধি থেকে তিনি বলেছেন। তবে আমারও যেটা মনে লাগছে 2031 সাল এমন একটি সাল আসতে চলেছে, নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষের সরকার গঠন হবে এবং সেই সরকারে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল মানুষের ঐক্যবদ্ধভাবে একটা সরকার গঠন হবে। সেই ইঙ্গিতই আব্বাস সিদ্দিকী মহাশয় দিয়েছেন বলে মনে করি। বিজেপি একটা আইডিওলজিতে চলে, অসাংগঠনিক রাজনৈতিক দল নয়। তাদের একটা পলিসি আছে, তাদের একটা আইডিওলজি আছে। ভারতবর্ষের বুকে বামফ্রন্ট এমন একটা সাংগঠনিক রাজনৈতিক দল যারা একটা আইডিওলজিতে চলে, তাদের একটা পার্ট বাই পার্ট, পিলার বাই পিলার, স্টেপ বাই স্টেপ ধাপ দিয়ে তারা রাজনীতি করে। এটা তৃণমূল কংগ্রেস নয়। বামফ্রন্ট 34 বছর রাজ করার পরে হেরে যাওয়ার পরেও তারা আজকে মাঠে ময়দানে দেখা যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস 15 বছর রাজ করার পরে আজকে যখন তারা হেরে গিয়েছে, তাদের কোনো নেতা নেতৃত্বকে আপনি ময়দানে দেখতে পাবেন না। কারণ তাদের ছেলেমেয়েরা মার খাচ্ছে, তাদের পার্টি অফিস ভাঙচুর হয়ে যাচ্ছে, এই তৃণমূল সমর্থকদের ঘরবাড়ি ভাঙচুর হয়ে যাচ্ছে। তারপরেও দেখুন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তাদের সমর্থকদের পাশে দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে তারা কি করছে, উল্টো বিজেপির নেতাদের সঙ্গে তারা যুক্ত হয়ে তারা বিজেপিতে সামিল হচ্ছে। অর্থাৎ এই তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ বিলীন হয়ে যাবে আর ফেস টু ফেস লড়াই হবে বাম ঐক্য সংগঠন এবং বিজেপির মধ্যে। এবং এই লড়াইটা নৈতিকের লড়াই হবে, এই লড়াইটা মানুষের কল্যাণের লড়াই হবে। একদিকে ধর্মের বিরুদ্ধে আর একদিকে মানুষের ঐক্যের স্বার্থে লড়াই হবে এবং সেই লড়াইয়ে বাম ঐক্য আইএসএফ একসঙ্গে লড়বে বলে আমি আশা রাখি। দেখুন, প্রথম কথা হচ্ছে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আজকেকার দিনে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি কোনো একটি বিশেষ কারণে তাঁরই দলের কিছু মানুষের সুবিধার্থে এবং তিনি যে এসআইআরের বিষয় নিয়ে সুপ্রিম কোর্টেও গেছিলেন, আগে কেস করেছিলেন এবং আমরা রিসেন্ট বিধানসভাতে দেখতে পেয়েছি। কোর্ট চত্বরে যেতে গেলে বার কাউন্সিলের একটা মেম্বারশিপ নিতে হয়। মমতা ব্যানার্জি মহাশয়ার সেই বার কাউন্সিলের মেম্বারশিপ তাঁর আছে কি না সেটা দায়িত্বসম্পন্ন লোক যারা আছেন তাঁরা সেটা জিজ্ঞাসা করতেই পারেন, এটা তাঁদের অধিকার থেকে। তিনি যদি সত্যিকারের একজন লয়ার হন, আমি মমতা ব্যানার্জি মহাশয়াকে এটা বলবো যে আপনি লোকের কাছে কেন দাঁত মুখ খিচানি খাবেন, আপনি আপনার যে লাইসেন্সটা সেটাকে আপনি শো করে দিন এবং এই শো করার পরে আপনাকে কেউ কোনোদিন বলবে না। আর আপনার যদি সেই শো করার ক্ষমতা না থাকে তাহলে আপনি ফালতু বিধানসভায় গিয়ে লজ্জিত হবেন না। বিজেপি শিল্প চাকরি কাজ দেবে বাংলায়? জি, বাংলায় শিল্প কাজ নেই, চাকরি নেই, এসব কি দেবে? তৃণমূল তো সব খেয়ে নিয়েছে। নূতন সরকার, তাদের সময় দিতে হবে। নূতন সরকারের যারা মন্ত্রিত্ব আছে, নেতৃত্ব যারা আছে, তারা নিশ্চিতভাবে বাংলাকে নূতন কিছু পদক্ষেপ দেওয়ার চিন্তাভাবনা করবে। তাঁরা যদি শিল্প না আনতে পারে, তাঁরা যদি কলকারখানা না গড়তে পারে, তাহলে 5 বছর পরে তাঁদেরকে এই গদিতে বাংলার মানুষ রাখবে না। কারণ বাংলার মানুষের বেকার যুবক যুবতীদের হাতে এখন কর্মের দরকার, অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে। পশ্চিমবাংলার অসংখ্য মানুষ যারা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বাংলার বাইরে আছে, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে ফিরিয়ে আনা হয়েছে এবং ভোট দিয়েছে তাদেরকে দিয়ে এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার জন্যে। পরিযায়ী শ্রমিকদের এই বিজেপির নেতৃত্বরা তারা টাকা খরচা করে ট্রেন ভাড়া করে নিয়ে এসে তাদের এইখানে ভোট দেওয়ার জন্য তারা আজকে ভোট দিয়েছে। তাদের সঙ্গে ওয়াদা করেছে আমরা কর্মস্থল গড়ে দেবো। তৃণমূল কংগ্রেস চলে গেছে, নূতন বিজেপি সরকার ওয়েলকাম করছি। নূতন সরকার নিশ্চিতভাবে মানুষের জন্য কাজ করবে সেই আহ্বান রাখছি। তারা যদি না কাজ করতে পারে মানুষ তাদেরকে বঞ্চিত করে দেবে, একদম নিশ্চিন্তে থাকতে পারে। আমার নাম শাহ আলম মোল্লা, আমার বাড়ি ভাঙড়।